আমি শাকিল খান নীরব। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমরা কথা বলব কমার্শিয়াল ডিপার্টমেন্টে যারা চাকরি করতে চাচ্ছেন বা দীর্ঘদিন যাবৎ জব করেন এই সেক্টরে কিন্তু আপনাদের এই সেক্টরটা হয়তো ভালো লাগতেছে না বা নতুন যারা আছে তারা আসতে চাচ্ছেন। তো তাদের আমার চ্যানেলের উপর যে ভিডিওগুলো আমি পাবলিশ করি কমার্শিয়াল রিলেটেড সেগুলোতে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন। সেই কমেন্টেরই এক প্রকার রিপ্লাই হচ্ছে যে জানার যে আগ্রহ সেগুলোই। তো একজন আমাকে কমেন্ট করেছিল যে কমার্শিয়ালে ভাইবা কি ইংলিশে হয় না বাংলায়? তো আমি যদি বলি এটা আসলে ডিপেন্ড করে কোম্পানি অনুযায়ী। যেমন আমাদের কোম্পানিতে যখন কমার্শিয়াল বা অন্যান্য ধরনের লোকজন নিয়োগ করে, তখন সাধারণত বাংলায়ই ভাইবাটা হয়। আবার আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে আমি অনেক কোম্পানিতে ভাইবা দিতে গেছি। সেখানে দেখা গেছে যে আপনার মালিক আছে ফরেন, সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে হয়তো কিছু উত্তর আপনাকে বাংলায় দিতে হয়, কিছু উত্তর আবার ইংলিশেও দিতে হয়। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে একদম কোম্পানির উপর বা যারা ভাইবা বোর্ডে যারা ভাইবা নিচ্ছে, তাদের আসলে নির্দিষ্ট তারা কি চাচ্ছে বা তাদের উপরে ডিপেন্ড করে। এটা আসলে মানে বাইর থেকে বা আমরা বলার মতো কোনো আমাদের ওয়ে নাই যে আসলে ভাইবাটা কিভাবে হবে। তারপরে হচ্ছে যে আরেকজন প্রশ্ন করছে, আপনি যেহেতু এলসি নিয়ে কাজ করেন সেহেতু এই বিষয়টা বোঝান। আর এলসি মানে তো শুধু গার্মেন্টস এর কাজ নয়। সারা বাংলাদেশে যত ইম্পোর্টার আছে সবাই এলসির প্রয়োজন হয়। এই বিষয়ে ভালো করে জানলে সবটাই কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, অবশ্যই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি যদি বলি এলসি আসলে এলসি নিয়ে জানার সেরকম কিছু নাই। আবার জানার অনেক কিছু আছে। যদি আপনি কমার্শিয়াল ডিপার্টমেন্টে অনেকদিন কাজ করে কিন্তু এলসির টার্মস কন্ডিশন সম্পর্কে জানে না। জাস্ট আপনি এলসি খুলতেছেন, এলসি খোলা স্যাম্পল একটা ব্যাংকের ফরমেটে আপনি সবকিছু লিখে দিচ্ছেন। আপনি আপনার হচ্ছে যে কোম্পানি প্যাডে চিঠি দিচ্ছেন আর একটা পিআই সংযুক্ত করতেছেন, এলসি হয়ে যাচ্ছে। এটা আসলে কোনো কাজ না। এটা হচ্ছে একদম যদি বলি নাবালক শিশু, তাকেও যদি আপনি এটা শিখাই দেন, সেও এই সিস্টেমে ব্যাংকে কাজ করতে পারবে। কিন্তু আসল কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার পারফরম্যান্সটা আসলে কোথায়? এলসিতে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। যেমন আপনি 90 ডেজ এর যে এলসি মানে ৯০ দিনের পেমেন্টের যে এলসি, এই এলসির মধ্যেও এমন কন্ডিশন আছে বা এমন টার্মস আছে যে সেগুলো আপনি ব্যবহার করলে দেখা যাবে যে আপনার ওই ৯০ দিনের পেমেন্ট আপনি হয়তোবা আরো ৯০ দিন পরেও দিতে পারতেছেন। কারণ আপনি এলসিতে এমন কিছু ক্লোজ ব্যবহার করে ফেলছেন যে এটাতে লেখাই আছে এমন কিছু জিনিস যে আপনি পেমেন্ট যদি ডিলেও করেন সেক্ষেত্রে কোনো ইন্টারেস্ট বা কোনো কিছু চার্জ কাটবে না বা আপনার যে ইম্পোর্টার মানে যাদের কাছ থেকে আপনি ইম্পোর্ট করতেছেন মানে যে এক্সপোর্টার আপনাদের, তারা আপনাকে কোনো রকম কোনো ডিসক্রিপেন্সি বা কোনো ব্যাক চার্জের জন্য চার্জ করতে পারবে না। এ ধরনের অনেকগুলো বিষয় থাকে। তো আমি বলব যদি এলসির কাজ বা অনেক কমার্শিয়ালি আছেন ব্যাংকে যারা ব্যাংক সাইডে কাজ করে, যেহেতু কমার্শিয়াল ডিপার্টমেন্টে যারা কাজ করে শুধু ব্যাংকিং না, ব্যাংকিংটা একটা ফ্যাক্ট। বাট ব্যাংকের বাইরেও যে আপনার অডিট সাইড আছে, আপনার কাস্টম বন্ড অডিট, আপনার ইনসেনটিভ। ইনসেনটিভের বিষয়টা একটু এড়িয়ে যায়। কারণ ইনসেনটিভ নিয়ে যারা কাজ করে তারা আসলে মানে জিনিয়াস ছাড়া কোনো কথা নাই। কারণ ইনসেনটিভ আপনার প্রতিটা কোম্পানিতে ইনসেনটিভ নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার একটা আলাদা ভ্যালু থাকবে। কারণ ইনসেনটিভ এ যেহেতু টাকা-পয়সার একটা আলাদা বিষয় থাকে। আর বন্ডের কাজ জানলে তো আপনি প্রফেশনাল কমার্শিয়াল। এটা তো আমি সবসময় বলি যে বন্ডের কাজ জানা মানে আপনি প্রফেশনাল কমার্শিয়াল। আর এলসির বিষয়ে হ্যাঁ, অবশ্যই এলসি সম্পর্কে যদি আপনি পুরোপুরি আইডিয়া রাখেন, এলসিতে কোন আপনার এইচএস কোড সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। কারণ আপনি যখন গার্মেন্টস এর বাইরে অন্যান্য সেক্টর গুলোতে যাবেন, এলসি খোলার যখন প্রয়োজনীয়তা হবে, তখন আপনার অবশ্যই এইচএস কোড নিয়ে একটা খেলা দেখাতে হবে। কারণ আপনার এইচএস কোডে আসলে আপনি গার্মেন্টস সেক্টরেও এইচএস কোডটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এলসির ক্ষেত্রেও। কারণ আপনি এলসিতে মেনশন করবেন এইচএস কোড, সেক্ষেত্রে যদি ভুল হয়, তাহলে আপনি যখন কোনো কিছু আমদানি করবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক মানে প্যাচ লেগে যায় এটাকে। তাই সহজের জন্য আপনার এলসি ডিপার্টমেন্টে কাজ করতে হলে অবশ্যই আপনার একদম আনুষঙ্গিক বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। যেমন এইচএস কোড, তারপর হচ্ছে গ্রোস ওয়েট, নেট ওয়েট, আপনার টোটাল কত পিস, কত কেজি সবকিছু ব্যালেন্স থাকতে হবে। তার মধ্যে আপনার এটা এফওবি হবে না সিএনএফ হবে, এটা কোন পোর্ট থেকে ছাড়বে, কোন পোর্টে আসবে বা এটা এয়ার হলে কোন এয়ারপোর্ট থেকে ছাড়বে, কোন এয়ারপোর্টে আপনি রিসিভ করবেন, এটার হচ্ছে যে ফ্রেট ফ্রেট চার্জ থাকবে কিনা, মানে সবকিছু এলসি আপনার পিআই এ যদি ডিক্লেয়ার থাকে তাহলে আপনি যখন এলসি খোলার জন্য ব্যাংকে জমা দিবেন সেই পিআইটা নির্ভুল হতে হবে। এই পিআইটা নির্ভুল হওয়ার যে সিস্টেমটা বা আমি যেগুলো বললাম এই টার্মস গুলো যেগুলো এলসিতে থাকতে হবে, তাহলে কিন্তু একটা পিআই তখন সুন্দর লাগবে দেখতে এবং পিআইটা আপনার কোন রকম
কোনো ব্যাংকে যখন আপনি সাবমিট করবেন সেই পিআইটাকে এলসি করার জন্য। কারণ একটা পিআই দিয়ে কিন্তু আপনি এলসি করতেছেন যে আপনার এই পিআই এর আন্ডারে আমরা এক্সপোর্ট করব বা ইম্পোর্ট করব। তো পিআই বা আপনার এক্সপোর্টের ক্ষেত্রে সেটা সেলস কন্ট্রাক্ট হিসেবে লিয়েন করবেন। আর আপনার ইম্পোর্টের ক্ষেত্রে আপনি হচ্ছে যে পিআইটা জমা দিয়ে এলসি করবেন। তো এইগুলো জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর এখন যদি আমি বলি আরেকটা বিষয়, আরেকজন বলছে যে এলসি, সিও, বিএল এগুলো শিপমেন্ট পারপাস নিয়ে ভিডিও দেন। আমার ইউটিউব চ্যানেলে সিও, বিএল এগুলো নিয়ে অনেক ভিডিও আছে। আর আপনার হচ্ছে সিও কিভাবে করবেন ইপিবিতে এগুলো আসলে ভিডিও দেওয়ার কিছু নাই। যদি কমার্শিয়ালে আপনি কাজ করেন তাহলে একদিন আপনি কারওয়ান বাজার ইপিবি অফিসে যাবেন। সেটার আশপাশ ২-৩ মিনিট ঘোরাফেরা করলেই একদম সিও কিভাবে করতে হয়, জিএসপি কিভাবে করতে হয় সেটার প্রপার যে ধারণা সেটা পেয়ে যাবেন। তারপরে যদি আমি বলি সিও বা জিএসপির ক্ষেত্রে অবশ্যই আপনার কোম্পানি প্যাডে ১ম এ আবেদন করতে হবে। পাশাপাশি আপনার ইপিবির একটা নিজস্ব ফর্ম আছে। মানে আপনার বাংলা বা ইংলিশে যার একটা ফরমেট আছে সেটা পূরণ করতে হবে। আপনার ইনভয়েস দিতে হবে। আপনার হচ্ছে যে বিএল দিতে হবে এবং আপনার অরিজিনাল শিপিং বিল ১ কপি এবং আপনার ডুপ্লিকেট শিপিং বিল ১ কপি লাগবে এবং আপনার ইএক্সপি যে ইস্যু করছেন সেটা লাগবে এবং হচ্ছে আপনার সিও হলে সিও ফর্ম, জিএসপি হলে জিএসপি ফর্ম সেটা টাইপ করে জমা দিবেন এবং পাশাপাশি আপনার সেটাই পে স্লিপ লাগাতে হবে এবং পে স্লিপ কিভাবে এগুলো তো কমন বিষয়। এগুলো নিয়ে আলোচনা করার কিছু নাই। আর হচ্ছে আর যদি বলি আপনার ফুললি অ্যামেন্ডমেন্ট এর উপর ভিডিও চাইছেন। আসলে ইউটিউবে অ্যামেন্ডমেন্ট কিভাবে করে এগুলোর উপর আমি ভিডিও দিতে চাইছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে এগুলো যেহেতু সফটওয়্যার বেস কাজ সুতরাং এই সফটওয়্যারগুলো আসলে আমাদের কোম্পানির অনেকগুলো তথ্যই থাকে সেখানে। সেহেতু এগুলো আসলে ওইভাবে দেখানো যায় না। যদি কারো পার্সোনালি এগুলো শিখার ইচ্ছা হয় আমাকে নক করলে হয়তো আমি লাইভে দেখাইতে পারবো। তাকে মানে সেম টু সেম একজন। তাছাড়া আসলে দেখার ওরকম কিছু নাই। আরেকজন লিখছে, "ভাইয়া এই সেক্টরে এজিএম অ্যান্ড ডিজিএম এর সেলারি কত?" আসলে এটা আমি বলতে পারব না যে কোন এই সেক্টরে এজিএম বা ডিজিএম এর কমার্শিয়াল সেক্টরে সেলারি কত। এটা আপনার কোম্পানি ওয়াইজ থাকবে। কোন কোম্পানিতে ১,০০,০০০ ও হতে পারে, কোন কোম্পানিতে ৫০,০০০ ও হতে পারে। তো আরেকজন লিখছে, "ভাই ফ্যাক্টরি লেভেলে যে কমার্শিয়াল অফিসার আছে তাদের ভবিষ্যৎ কেমন যদি বলতেন? আমি ফ্যাক্টরি লেভেলে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল অফিসার হিসেবে নতুন জয়েন করি।" আসলে ভবিষ্যৎ কি বা ফ্যাক্টরি লেভেল কি আর একই এটা আমি জানি না। কমার্শিয়ালে সেটা হইতে পারে আপনি হেড অফিসে বসেন বা ফ্যাক্টরিতে বসেন। ফ্যাক্টরিতে বসেন মানে আপনার কোম্পানির হয়তোবা হেড অফিস নাই। হেড অফিসে বসেন মানে আপনার কোম্পানির হেড অফিস আছে বা আলাদা একটা অফিস আছে। কারণ কমার্শিয়াল সাধারণত ফ্যাক্টরি থেকে একটু ডিটাচই থাকে অন্য জায়গায়। যদি এমন হতে পারে যে ফ্যাক্টরিতে বসে তাহলে সেই হয়তোবা কোম্পানির হেড অফিস নাই বা থাকলেও হয়তো বসে না। কি কারণে বসে না এটা আমি জানি না। কিন্তু কমার্শিয়ালের ভবিষ্যৎ ভালো যদি আপনি কাজ পারেন। কারণ আপনি যদি কাজ না পারেন তাহলে কমার্শিয়াল আপনার কোনো ভবিষ্যৎ নাই। কমার্শিয়াল হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার সবসময় পারফরম্যান্স এর উপর থাকতে হবে। আপনি যদি পারফরম্যান্স না দেখাইতে পারেন কমার্শিয়াল আপনার কোনো ভ্যালু নাই। আর যেমন আমি যদি বলি, একসময় যারা হচ্ছে যে হ্যান্ড রাইটিং কমার্শিয়াল ছিল মানে আপনার খাতা কলমে হিসাব করা, তাদের কিন্তু এখন মার্কেটে কোনো ভ্যালু নাই। হয়তো তারা অন্য পেশায় গেছে বা এই সেক্টরে থাকলেও তারা হয়তোবা একটু সাইডে অন্য কাজ করতেছে। কিন্তু আসলে কমার্শিয়ালে এখন আপনার পারফরম্যান্স দেখাতে হবে। আপনাকে ফুললি অনলাইন বেস হতে হবে। অনলাইনে আপনার জানাশোনা থাকতে হবে, কমিউনিকেশন স্কিল থাকতে হবে। তাহলেই আপনি ভালো কমার্শিয়াল হতে পারবেন। তো আজকের আলোচনা যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে এই পর্যন্তই। ইনশাআল্লাহ এখন প্রতিদিন ভিডিও আসতেছে। আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।